বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি পরম করুণাময় অসীম কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এক প্রকার ভালো আছি। 2021 সালের প্রথম থেকেই আমাদের মুখোমুখি ক্লাস না হওয়ার কারণে অনলাইন ক্লাস চালু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমি আজ তোমাদের সামনে তোমাদের পাঠ্য বই বাংলা প্রথম পত্রে কবিতা অংশ থেকে মানব জাতি কবিতা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি বাংলা প্রথম পত্রে যতগুলি গল্প কবিতা তোমাদের সামনে আলোচনা করেছি, আশা করি সেগুলি তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং অনুধাবন করার চেষ্টা করেছ। তো যাই হোক, আজ আমরা মানব জাতি কবিতাটি নিয়ে আলোচনা করছি। মানব জাতি কবিতাটি আলোচনার পূর্বেই আমরা একটি বিষয়ে আলোচনা না করলে নয়, সেটি হলো এই কবিতাটি কবির নাম হলো সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত, একটু বানানটা একটু কঠিন, তোমরা এই বানানগুলি যথাযথভাবে খেয়াল করবা এবং বানানগুলি সঠিকভাবে লেখার চেষ্টা করবা। সত্যেন্দ্রনাথ দত্ত, স অন্তঃস তয় একারে জ ফালা সত্যেন্দ্র, ন ধয় রফালা, এখানে না থ, সত্যেন্দ্রনাথ দত্ত, দ তয় ত, সত্যেন্দ্রনাথ দত্ত। তো এই সত্যেন্দ্রনাথ দত্তের একটু কবি পরিচিতি আমরা সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করছি। তো সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে তিনি কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তার মৃত্যু ঘটে। মাত্র 40 বছর তিনি বেঁচে ছিলেন। এই 40 বছরে তিনি লেখাপড়া, কর্মজীবন, সাহিত্যের জীবন সবকিছুই তিনি 40 বছরের ভিতর করে গেছেন। বৈচিত্র্যপূর্ণ ছন্দের কবিতা লিখে সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর হিসেবে তিনি আখ্যায়িত হন। তাকে ছন্দের জাদুকর বলা হয়। ছন্দে এত মিল ছিল, তার মুখ থেকে শুধু ছন্দ আর ছন্দ বের হইত, তাই তাকে ছন্দের জাদুকর। যেমন জাদু দেখায় কীভাবে, যেটা অসম্ভব সেটাকে সম্ভব করে দেখায়, তিনিও এমন ছন্দ দিয়ে এমন সুন্দর করে ছন্দকে গেঁথে গেঁথে মালা গাঁথতেন তিনি কবিতার, যার জন্য তাকে ছন্দের জাদুকর বলা হতো। সত্যেন্দ্রনাথ দত্ত কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসার অর্থ বিনিয়োগ করে। তিনি ব্যবসা দিয়ে প্রথম তার কর্মজীবন শুরু করেন, কিন্তু পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় তিনি আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা তিনি তার দখলে ছিলেন বা জানতেন। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবে তিনি অধিক পরিচিত ছিলেন। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছিল বেনু ও বীণা, কুহু ও কেকা, বিদায়, আরতি ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ ছিল। এগুলি তোমরা একটু দেখবা, মনোযোগ সহকারে লেখক পরিচিতি দেখবা। তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার শিক্ষা জীবন কী ছিল, তার কর্মজীবন কী ছিল, তিনি তার সাহিত্যে কী অবদান ছিল, তিনি কী কী বই লিখে গেছেন এবং কত সালে তিনি কোথায় মারা গেছেন। এই প্রশ্নগুলো তোমরা জানলে তোমাদের ওই পরীক্ষার সময় যে ছোটো ছোটো প্রশ্ন আসবে, তার থেকে লেখক পরিচিতি থেকে বেশ বা কবি পরিচিতি থেকে অনেকগুলি প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলি তোমরা উত্তর করতে সহজেই পারবা। তাই এই লেখক পরিচিতি বা কবিচিতিকে মনোযোগ সহকারে তোমরা একটু শুনবা। এরপর আমরা এই মানব জাতির কবিতাটির একটি একটু সংক্ষিপ্ত পরিচিতি দিলে পর আমরা কবিতাটি বুঝতে আমাদের কাছে খুব সহজ হবে। মানব জাতি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের অব্র আবির কাব্যগ্রন্থ থেকে লওয়া হয়েছে। তিনি একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন, যে কাব্যগ্রন্থের নাম হল অব্র আবির। এই কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি তোমাদের এই পাঠ্য বইয়ে অন্তর্গত করা হয়েছে। মূল কবিতার নাম জাতির পাতি।
কবিতাটির নাম ছিল জাতি পাতি। এটাকে একটু কাটছাঁট করে মানুষ জাতি কবিতার নামকরণ করা হয়েছে। তাহলে এখানে একটি প্রশ্ন আছে যে কোন কাব্যগ্রন্থ থেকে, কবির কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি লওয়া হয়েছে? অব্র আবির, সত্যেন্দ্রনাথ দত্তের অব্র আবির কবিতা, অব্র আবির কাব্যগ্রন্থ থেকে এই মানুষ জাতি কবিতাটি লওয়া হয়েছে। আবার এই কবিতাটির মূল নাম কি ছিল? জাতির পাতি, জাতির পাতি। তো দেশে দেশে ধর্মীয় বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষের যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছে। আমাদের ভিতরে আমাদের একটা পরিচয়, সবার ভিতরে একটা পরিচয় কি? আমরা মানুষ। আমাদের ভিতরে বিভিন্ন ধর্ম থাকতে পারে, বিভিন্ন গোত্র থাকতে পারে, বিভিন্ন বর্ণ থাকতে পারে, কিন্তু সেগুলিকে বাছ বিচার না করে আমরা একভাবে দেখব কি সবাই মানুষ। এই মানুষ হিসেবেই আমরা পরিচিত। আমাদের এই পৃথিবী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। এখানে এই পৃথিবীতে কাদের বাসভূমি? মানুষের বাসভূমির জন্য তৈরি করা হয়েছে। সেখানে যে যে ধর্মের হোক, বর্ণের হোক, গোত্র হোক, এইটা বিবেচ্য বিষয় নয়। এই ধরনের স্নেহ ছায়া এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা, উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষই একই। বাহিরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালো ব্যবধান থাকলেও সব মানুষের ভিতরের রং কিন্তু এক ও অভিন্ন। এদের ভিতরে কোনো পার্থক্য নেই। সবার শরীরে প্রবাহিত হচ্ছে একই লাল রঙের রক্ত। ওই সাদা যিনি তার ভিতরের রক্ত লাল, কালো যিনি তার ভিতরের রক্ত লাল। সবার ভিতর কিন্তু একই, এবং মানুষের রক্ত সবার ভিতরেই, এটাই বড় কথা। মানুষ আর জাতিভেদে, গোত্রভেদে, বর্ণভেদে এবং বংশ কৌলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয় নিজেদের পরিচয়কে সংকীর্ণ ও গণ্ডিবদ্ধ করেছে। অর্থাৎ এক এক জাতি, ইংরেজ জাতি, ফরাসি জাতি, বাঙালি জাতি, এরকম অমুকে লম্বা, অমুকে পরিষ্কার, এই বিভিন্ন জাতি গোত্র বর্ণ দিয়ে মানুষদেরকে আলাদা আলাদা করে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার চেষ্টা করতেছে। আসলে সেটা কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য আমরা সবাই মানুষ, এটাই হলো বড় কথা। কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিষয়ে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। সারা পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ গোত্র পরিচয়ের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয় কি তুলে ধরেছে। পৃথিবীর সব মানুষকে নিয়েই গড়ে উঠেছে মানুষ জাতি। পৃথিবীতে সকল মানুষকে নিয়েই বা মানুষদেরকে নিয়েই গড়ে উঠেছে কি মানুষ জাতি। এখানে কিন্তু আলাদা আলাদা কিছুই বলা হয়নি। এ হলো কবিতাটির পাঠ পরিচিতি বা সংক্ষিপ্ত পরিচিতি। এরপর আমরা আসি গল্পটির মূল আবৃত্তি এবং প্রতিটি বাক্যগুলি, প্রতিটি ছন্দগুলি পড়ে পড়ে এর শব্দার্থ এবং ভাবার্থ বুঝব। তো এই শব্দার্থ মূল কবিতার পাঠের আগেই আমরা এমন কয়েকটি শব্দের দিকে যাচ্ছি যে শব্দগুলি এখানে দেওয়া আছে। একটু কঠিন শব্দ, এগুলি আমাদের সচরাচর ব্যবহার করা হয় না। এই শব্দগুলি টিকা এবং শব্দার্থ যদি আমি জানতে পারি, তাহলে আমার কবিতাটি পরে বুঝতে সহজ হবে এবং এর ভাবার্থ বুঝতে পারবো। তাই দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে শব্দ দেখো, রবি শশী, চন্দ্র ও সূর্য। রবি শশী অর্থ চন্দ্র ও সূর্য। শীতাতপ, ঠান্ডা ও গরম। শীতাতপ, ঠান্ডা ও গরম, এখানে দেওয়া আছে শব্দ। ক্ষুধা তৃষ্ণা জ্বালা, ক্ষুধা তৃষ্ণার জ্বালা, ক্ষুধা ও পিপাসায় কষ্ট পাওয়া। তারপর দেওয়া আছে যুজি, যুদ্ধ করি। যুজি শব্দটি আছে যুদ্ধ করি। তরে জন্য বা জন্য। বনেদি সম্ভ্রান্ত বা প্রাচীন, বনেদি সম্ভ্রান্ত বা প্রাচীন। ডাটক সমর্থ, ডাটক সমর্থ। তারপর তোমার বাসরবাদী গো, সম্প্রীতি গড়ে তুলি। বাসরবাদী গো মানে বাসরবাদী মানে বলা হচ্ছে সম্প্রীতি, অর্থাৎ একে আরেকজনের সাথে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হই। দোসর সাথী বা বন্ধু,
দল, সাদা, এই শব্দগুলি এখানে কবিতাতে দেওয়া আছে। কবিতার আবৃত্তি করলেই আমরা পেয়ে যাবো। তারপর ডাঙা, স্থল, মানে অর্থাৎ ডাঙা বলতে কোনো খাল, পুকুর, যেখানে পানি, জলাশয়, আর এই স্থলটা উপরেই বলা হয়েছে। জনম বেদী, জন্মস্থান, জনম বেদী বলতে জন্মস্থান। শোক, রক্তের দাগ, শোক দাগ অর্থাৎ রক্তের দাগ। শূদ্র, হিন্দুদের একটি জাতের নাম। হিন্দুদের ভিতরে 4টি জাত আছে, আর একটি জাতের নাম। এই শব্দগুলি এখানে দেওয়া আছে। এবার আমরা মূল কবিতাটি আবৃত্তিতে চলে যাচ্ছি। মানুষ জাতি সতেন্দ্রনাথ দত্ত। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তনে লালিত, একই রবিশস্যী মোদের সাথে। শীততাপ ক্ষুধা তৃষ্ণা যারা, তৃষ্ণার যারা, সবাই আমরা সমান বুঝি। কচি কাঁচাগুলি ডাকো করে তুলি, বাসি পাড়া তরে সমান জুজি। দোসর খুঁজি ও বাসর বাঁধিব, জলে ডুবি বাসি পাইলে ডাঙা। কালো আর দল বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙা। বাহিরের চোখ আসরে সে লোক, ভিতরের রং পলকে ফুটে। বামন সূত্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম বেদ ধুলায় ওঠে। বংশে বংশে নাহি তফাৎ, বনে দিকে আর বড় বনে দিক। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়ার সবারই জনম বেদী। এই ছিল কবিতাটি আবৃত্তি। এখন আমরা প্রতিটি লাইন এবং প্রতিটি ছন্দে চলে যাচ্ছি। জগৎ জুড়িয়া, জগৎ মানে পৃথিবী, জুড়িয়া মানে সব জায়গায় এক জাতি আছে, একটা জাতি আছে। সেই জাতির নাম মানব জাতি। অর্থাৎ পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় যদি একটা জাতি বসবাস করে, সেই জাতির নাম হলো মানুষ জাতি। কবি এখানে বলেছেন এক পৃথিবীর স্থানে লালিত। এক পৃথিবীর স্থানে লালিত বলতে বোঝানো হয়েছে যে অর্থাৎ একই আলো বাতাসে, একই পানি, একই সব কিছু গ্রহণ করে। আমরা এখানে বলা হয়েছে যে একই পৃথিবীর স্থানে লালিত। স্থান বলতে দুধ, যেমন দুগ্ধ বলা হয়, মাতৃ দুগ্ধকে বলা হয় স্থান। এখানে বলা হয়েছে একই পৃথিবীতে সব জায়গায় আমরা একই আলো বাতাস, একই খাবার, একই পানি সব কিছু গ্রহণ করে যে বেঁচে আছে বা লালিত পালিত হচ্ছে, একই রবি শোষণী মোদের সাথে। এই যে চন্দ্র সূর্য আলাদা আলাদা থাকবে কি, যে না ওই ইংরেজ জাতি তারা একটু উন্নত মানের, তারা ধনী দেশের মানুষ, তাদের জন্য চন্দ্র সূর্য আলাদা আলো হচ্ছে, অথবা আলাদা তাদের জন্য চন্দ্র সূর্য আছে নাকি? আর আমরা একটু গরিব দেশের মানুষ, আমরা দেখতে কালো, হ্যাঁ, বা সেই আফ্রিকার জঙ্গলে যারা কালো বাস করে, কালোরা নিগ্রোরা বাস করে, তাদের জন্য যে সূর্য আলো দিচ্ছে আর ওই পরিষ্কারদের জন্য সেই সূর্য আলো দিচ্ছে না, আলাদা সূর্য আলো দিচ্ছে। এরকম কোনো পার্থক্য আছে? নাই। তাই কবি বলেছেন যে এ পৃথিবীর স্থানে লালিত, একই রবিশস্যী মোদের সাথে। সবাই একই মানুষ হিসাবে সারা পৃথিবীতে বেঁচে আছি, এবং একই রবি এবং একই চন্দ্র সূর্য অর্থাৎ চাঁদ এবং সূর্য আমাদেরকে আলো দিচ্ছে। শীততাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই আমরা সমান বুঝি। সবাই একই শীত, গরম, ক্ষুধা, তৃষ্ণা অর্থাৎ পিপাসার জ্বালা একই রকম অনুভব সবাই করি। বুঝি মানে সবাই অনুভব করি। এখানে কারো বেশি আর কারো কম এভাবে নাই। কচি কাঁচাগুলি ডাটো করে তুলি, কচি কাঁচাগুলি ডাটো করে তুলি। হ্যাঁ, ছোটদের পরিবেষ্ট করে, অর্থাৎ কচি কাঁচাগুলি ডাটো করে তুলি। আমরা আমাদের সবার যে সন্তান ছোট যারা আছে তাদেরকে যেভাবে লালন পালন করে খাওয়াইয়া পুষ্টি দিয়ে তাদেরকে বেড়ে উঠাই, সবাই যেভাবে করে আমরা ঠিক একইভাবে করি না। এখানে না যে তারা তাদের ছেলেদেরকে তারা অন্য কিছু খাওয়ায়, আলো বাতাস খাওয়াই বড় করতেছে, আমাদের সন্তানের দিকে আমরা অন্য কিছু খাওয়াচ্ছি, এরকম না, সবই একইভাবে হচ্ছে। বাঁচি বার করে সমান বুঝি, বাঁচার জন্য সমান যদি সবাই একই সংগ্রাম করি, বাঁচার জন্য সবাই কি করি? জুটি মানে সংগ্রাম, এখানে দেওয়া আছে জুটি মানে সংগ্রাম বা যুদ্ধ করি। বাঁচার জন্য আমরা যেভাবে সবাই খাওয়া দাওয়া করে একইভাবে আমরা বেঁচে আছি, এতে কোনো পার্থক্য নেই। দোসর খুঁজি ও বাসর বাঁধিব, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা। দোসর খুঁজি আমরা সবাইকে বন্ধুত্বের
বন্ধুত্ব খুঁজি, একা থাকার পক্ষে থাকা সম্ভব নয়, মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব, সমাজে আমরা সবাই বাস করতে থাকি, তাই দোসর খুঁজি বাসবাদী, অর্থাৎ একত্রে থাকার বসবাস করার জন্য সবাই সমাজবদ্ধ এবং গড়বদ্ধ হয়ে থাকতে চাই। কালো আর দর বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। এই কালো আর দর এটা শুধু বাহিরে আমাদের শুধু চামড়ার উপরে কালো আর দর, হ্যাঁ, কিন্তু ভিতরে সবাই সমান রাঙা, ভিতরে সবাই সমান রাঙা, এতে কোনো পার্থক্য কিছুই নেই। দেখো দেখো ওই কালোদেরও যে ভিতরের অবস্থা, অর্থাৎ তাদের যে মাংস রক্ত অংশ আর ওই সাদাদের একই রক্ত অংশ, তাই বলা হয়েছে যে কালো আর ধরো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। বাহিরের চোখ আসরে ছিল, ভিতরের রং পলকে ফুটে। বাহিরের যে চোখ বা দাগগুলি যে দাগগুলি আছে ওগুলো আসরে ভালো, হ্যাঁ, ভিতরের রং পলকে ফুটে। ভিতরেরটা কিন্তু সবাই একইভাবে দেখা যাবে, এর ভিতরে কারো পার্থক্য নেই। বামন সূত্র বৃহৎ ক্ষুদ্র, বামন সূত্র, বামন মানে ছোট, আর লম্বা সূত্র একটা হিন্দুদের একটা বর্ণের নাম বা একটা গোত্রের নাম। সূত্র বৃহৎ ক্ষুদ্র, এখানে বড় ছোট সব কিছু মিলিয়ে কৃত্রিম বেদ ধুলায় ওঠে। এখানে এগুলো আমাদের কৃত্রিম, এগুলো আমাদের তৈরি সব। এই যে ধর্ম, তারপর আপনার কালো ধরো বড় ছোট বংশ মর্যাদা, হ্যাঁ, এগুলি আমাদের কৃত্রিম, কিন্তু আমরা পৃথিবী থেকে সবাই মানুষ হিসাবেই এসেছি এবং মানুষ হিসাবেই আমরা চলে যাব। এইটাই আমাদের বড় পরিচয়। এখানে কৃত্রিমতা দিয়ে আমাদের বড় ছোট দেখিয়ে, আমি সৈয়দ বংশের ছেলে, আমি অমুক বংশের, তুমি তো নিম্ন বংশের ছেলে, তোমার পরিবার তো নিম্ন জাত তোমার, হ্যাঁ, এই কৃত্রিম পরিচয় দিয়ে আমাদের বড় দেখিয়ে কোনো লাভ নেই। আসলে আমরা সবাই এগুলি ধুলায় লুটিয়ে দেওয়া, অর্থাৎ এগুলি বাদ দেওয়া। বংশে বংশে নাই তফাৎ, বনে দিকে আর ঘর বনে দিই, হ্যাঁ, বংশে বংশে শুধু তফাৎ আছে, সৈয়দ বংশ, বংশ, সম্ভব বংশ, এটা ওটা, কিন্তু বনে দিয়ে অর্থাৎ প্রাচীন বা সম্ভ্রান্ত বংশাংশ এগুলি বাদ দাও, ঘরে বনে দিয়ে এইসব বৃত্তি বাদ দিয়ে, এগুলি তোমাদের বাদ দিয়ে তোমরা কি হও, মানুষ জাতি হিসাবে একটাই পরিচয় দাও। দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ, দুনিয়া সবারই জন্মবেদী। এই দুনিয়ার সাথে গাথা বুনিদি, এই দুনিয়ার সাথেই আমরা সব কিছু গেঁথে আছি, অর্থাৎ এখানে এসে মানুষ হিসেবে এসে এটা ওটা করে আমরা উচ্চ বংশ করছি, এটা ওটা করে বড় লেখাপড়া করছি, এটা করছি সেটা করছি, কিন্তু আসলে কিন্তু আমরা কি সবাই মানুষ, একই দুনিয়া একই হিসাবে সবাই একই আলো বাতাসকে মানুষ হিসাবে বসবাস করতেছি, আবার মানুষ হিসাবে আমরা চলে যাব। এইটাই হলো আমাদের মূল পরিচয়, এটাই হলো আমাদের মূল পরিচয়। তো এখন এখান থেকে তোমাদের যে গল্পটি আমি কবিতাটি তোমাদের সামনে বোঝালাম, সেটা তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং বোঝার চেষ্টা করবা। আর এখানে দুই ধরনের প্রশ্ন হবে, একটা হবে ছোট ছোট প্রশ্ন যেগুলি বলা হয় তোমার বহু নির্বাচনী প্রশ্ন, আর একটা হবে সৃজনশীল প্রশ্ন। এগুলি তোমরা হয়তো ক্লাস 5 ধরনের পাও নাই, তাই সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি ইতিপূর্বে আমি ক্লাস তোমাদেরকে বুঝিয়েছি কী ধরনের প্রশ্ন থাকবে এবং কীভাবে উত্তর করতে হবে। সেই দুই ধরনের প্রশ্নগুলি সম্পর্কে তোমরা একটু ধারণা নেবা এবং গল্পটি বোঝার চেষ্টা করবা। এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।